মালয়েশিয়া দিয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর শুরু কাল। দুটি সমঝোতা ছাড়াও শ্রমবাজারে নজর, কুয়ালালামপুর থেকেই যাবেন চীনে। দুটি চুক্তি সহ গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ কমিটিতে দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে দুটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। সফর ঘিরে নেতিবাচক পরিস্থিতি তৈরির চেষ্টা দেখছে সরকার। জাতীয় স্বার্থ ও ভারসাম্যই পররাষ্ট্রনীতির ভিত্তি, দীর্ঘমেয়াদী সম্পর্কে জোর মার্কিন রাষ্ট্রদূতের। Could never go wrong in the long run in betting on the United States. We will go on the basis of our national interest. আমাদেরকে তো কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে nobody will dictate. এই সম্পর্কে কেন্দ্র করে কেন জানি আমার মনে হচ্ছে দেশের অভ্যন্তরে এক ধরনের নেতিবাচক পরিবেশ পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা চলছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশেও তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়। আশা প্রধানমন্ত্রীর। শিশুর বিকাশে কাজ করছে সরকার। পড়ালেখার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার তাগিদ। সাম্বার তালে জয় ফেরার উচ্ছ্বাস ব্রাজিলের। কুনিয়া ভিনিসিয়াস নৈপুণ্যে হাইতিকে হারালো ৩-০ গোলে। রাতে আলাদা ম্যাচে লড়বে নেদারল্যান্ডস ও জার্মানি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দল নয়, মাফিয়া গোষ্ঠী। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক থাকার নির্দেশনা। বেনজিরকে আমিরাত থেকে দ্রুত ফেরানোর আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই সনদ নিয়ে ওয়াদা রাখেনি বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। ভুল সংশোধন করে জনগণের কাতারে আসার আহ্বান। সংসদে ফয়সালা না হলে বিপ্লবের হুঁশিয়ারি। এবং হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 7 শিশুর। বিশেষ ক্যাম্পেইনের 1 মাস পরও অনেকে টিকার আওতায় না আসায় বাড়ছে শঙ্কা। র্যাপিড রেসপন্স টিম গঠনের পরামর্শ। মালয়েশিয়া দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর। সেখান থেকেই যাবেন চীনে। কাল দেশ ছাড়বেন সরকার প্রধান। কুয়ালালামপুরে দুটি সমঝোতা সহ শ্রমবাজার নিয়ে হবে আলোচনা। এদিকে বেইজিংয়ে দুটি চুক্তি ও 13টি সমঝোতা সইয়ের আশা করছে ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা সহ নদী ব্যবস্থাপনা প্রকল্পগুলো নিয়েও হবে আলোচনা। ভূ রাজনীতির সব সমীকরণ উল্টে দিয়ে রোববার মালয়েশিয়া দিয়ে বিদেশ সফর শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুদিনের সফরে 22 জুন মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আলোচনায় জনশক্তি রফতানি ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের পাশাপাশি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত জানান পররাষ্ট্র সচিব। বলেন, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থনের ব্যাপারে অনুরোধ জানাবে ঢাকা। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কমিটিতে দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। দেশটি থেকেই চীন সফর শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ান ও বেইজিংয়ের 2 ধাপে রাষ্ট্রীয় সফরে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সহ 17টি সম্মতিপত্র সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে চীন সফরের সূচি জানানো হয় ব্রিফিংয়ে। 25 জুন চীনের প্রধানমন্ত্রী এবং 22 জুন রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের সঙ্গে এসব চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সহযোগিতা এবং নদী ব্যবস্থাপনা খাত। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনা প্রকল্পগুলো নিয়ে ভবিষ্যৎ সহযোগিতার কাঠামো গঠনের বিষয়টি আলোচনায় থাকবে। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে দুটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। ফিজিবিলিটি রিভিজিট করার পর আবার যেটা বললাম, রিজার্ভার, ড্যামের সাইজ এগুলো আসবে। তারপর
সমস্ত আলোচনা হবে। 13টা এমওইউ, 2টো চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান, একটা প্রোটোকল। এছাড়া চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর প্রস্তাবিত বিভিন্ন গ্লোবাল ইনিশিয়েটিভকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, এগুলোর সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সফর পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে। শি জিনপিংয়ের যে 4টি বৈশ্বিক উদ্যোগ আছে, সে 4টি বৈশ্বিক উদ্যোগে যোগ হওয়ার বিষয়টা আমরা মোটামুটি কনসিডার করছি। আমরা সফরের পরই বলতে পারবো যে তার কটি উদ্যোগে আমরা যোগ দিচ্ছি না। চীনের দালিয়ানে 23 জুন গ্লোবাল ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় সাইডলাইনে বিশ্বের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে দীর্ঘমেয়াদে ভুলের শঙ্কা নেই। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ফুটবল প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, কারো উপর নির্ভরতা নয়, জাতীয় স্বার্থ ও ভারসাম্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। এদিকে সরকার প্রধানের বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও চীন সফরের আগে দুপুর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একের পর এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে আলাদা দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাম্প্রতিক ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ টেনে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে দীর্ঘমেয়াদে ভুলের শঙ্কা থাকে না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জনগণকে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানান তিনি। Over Australia in the World Cup, moving on to the next round. So I was here to encourage the foreign minister and all Bangladeshis to support the United States in the World Cup going forward, because you can never go wrong in the long run in betting on the United States. এমন মন্তব্যকে ব্যক্তিগত উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানোই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট, বিকজ আমরা তো কোনো আপনার লেজুর ভিত্তিক বা ইলিজিটিমেট গভর্নমেন্ট না। এদিকে রাজধানীর রমনায় এক আয়োজনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ঘিরে নেতিবাচক ও উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এই সফরকে কেন্দ্র করে কেন জানি আমার মনে হচ্ছে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের উস্কানি এবং এক ধরনের নেতিবাচক পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা চলছে। সরকার এমন কিছু করবে না যেখানে আমাদের স্বাধীনতা বিপন্ন হয়। অর্থাৎ এই জাতীয়তাবাদী শব্দ থাকার কারণে এই সরকারের প্রকৃতিটা এমন কিছু করবে না যে আমাদের সার্বভৌমত্ব প্রতিদিন একটু করে দুর্বল হয়। সব চক্রান্ত মোকাবিলা করে বিএনপি সরকার জাতীয় স্বার্থ রক্ষায় শক্তিশালী পররাষ্ট্রনীতি তৈরি করবে বলেও আশা রিজভীর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশেও তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়, এমন আশা প্রধানমন্ত্রী তারেক রহমানের। আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন, শক্তিশালী বাংলাদেশ নির্মাণে শিশুর বিকাশে কাজ করছে সরকার। এ সময় ক্ষুদে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় যুক্ত হওয়ার তাগিদ দেন সরকার প্রধান। আমাদের কমেন্ট্রি বক্স ঠিক যে জায়গায়, সেখানে রয়েছে আর্য ছেলেটি। ফুটবল বিশ্বকাপে মেতেছে সারা দেশ। ভিনদেশি ফুটবলারদের নিয়ে উচ্ছ্বাস যখন তুঙ্গে, তখন রাজধানীর আর্মি স্টেডিয়ামে খুদে ফুটবলারদের হেভিওয়েট ফাইনাল ম্যাচ। খেলা উপভোগ করতে মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজশাহী বিভাগের পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে প্রমিলা ফুটবলারদের নৈপুণ্যে মেতে ওঠেন সরকার প্রধান সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। ট্রফি ও প্রাইজ মানি পরে চ্যাম্পিয়ন জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। বলেন, দেশেই তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়। নির্বাচন ইশতেহার অনুযায়ী শিশুদের বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে।
কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে ইনশাল্লাহ। এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। শুধু খেলাধুলা নয়, পড়াশোনা, সংস্কৃতি চর্চা সহ সব ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান সরকার প্রধান। বলেন, অ্যাম্বাসেডর হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রস্তুত হতে হবে। যে গান করতে চায়, যে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে চায়, যে রং করতে চায়, যে ছবি আঁকতে চায়, যে ক্রাফট প্রতিযোগিতা করতে চায়, সবগুলোর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। কাজেই তোমাদের কোনো ভয় নাই, তোমাদেরকে কনফিডেন্ট বাচ্চা হিসেবে, কনফিডেন্ট মানুষ হিসেবে তোমাদেরকে বেড়ে উঠতে হবে। শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? গত 6 এপ্রিল শুরু হওয়া দেশব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় 22 লাখ শিক্ষার্থী। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাথিয়াস কুনিয়ার জোড়া গোলে হাইতিকে 3-0 গোলে হারিয়েছে সেলেসাওরা। স্কোর করেছেন ভিনিসিয়াস জুনিয়রও। বড় জয়ে উচ্ছ্বসিত সেলেসাও সমর্থকরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল হেক্সা জয়ের মিশনে এগিয়ে যাবে বলে আশা তাদের। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। অবশেষে সাম্বা নৃত্যে মাতল বিশ্বকাপ। কুনিয়া, ভিনিসিয়াসরা ফিরিয়ে আনলো ইতিহাস। প্রতিপক্ষ হিসেবে যে বরাবরই প্রিয় হাইতি, সবশেষ দেখায় 7 গোল দিয়েছিল সেলেসাও। এদিনও বড় ব্যবধান, আর তাতে উচ্ছ্বসিত দলটার ভক্ত সমর্থকরা। শত্রুর শত্রু বন্ধু এই প্রবাদটি যেন মনে করিয়ে দেয় আর্জেন্টিনার এই সমর্থকের কথায়। বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের চিরচেনা বিভক্তি, প্রতিদ্বন্দ্বিতা যুক্তরাষ্ট্রের মাটিতেও। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্রায় 69,000 দর্শক ব্রাজিল হাইতির খেলা দেখেছেন। এছাড়াও নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন স্টেডিয়াম, পার্ক, খোলা মাঠ ও রাস্তায় বড় পর্দায় খেলা দেখেন অগণিত ফুটবল প্রেমী। হাইতির সাথে জয়ের পর ব্রাজিলিয়ানরা এখন স্বপ্ন দেখছেন গ্রুপ চ্যাম্পিয়ন হবার। আমরা সবাই ফ্যামিলি নিয়ে আসছি এখানে, আমরা এনজয় করতেছি। ব্রাজিল জিতে গেছে 3-0। সবাই একসাথে দেখতেছে, একটা আমেজ আছে। রিয়েল খেলাটা দেখতে পাইনি, এখান থেকেও কম না, খুব ভালো লাগছে। বড় ব্যবধানে হারায় হাইতির সমর্থকরা কিছুটা হতাশ হলেও 52 বছর পর বিশ্বকাপ খেলতে পারায় একই সাথে ছিলেন রোমাঞ্চিত। আজকে তো ব্রাজিলের সাপোর্ট ছিলাম এন্ড অনেক ভালো লাগছে যে ব্রাজিল জিতছে। আমরা আসলে অনেক দুঃখিত, কারণ নেইমার অলরেডি ইনজুরড, সো হোপফুলি আমরা খুব সুন্দর একটা আরো সামনের ম্যাচগুলো আরো উপভোগ করব। শনিবার বস্টনে সি গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড মরক্কো। ম্যাচে 1-0 গোলে জয় পায় মরক্কো। ফলে ব্রাজিল আর মরক্কোর পয়েন্ট এখন সমান সমান। আজকে গ্রুপের অপর ম্যাচে মরক্কো জয় পেয়েছে, আর ব্রাজিল পেয়েছে হাইতির বিরুদ্ধে বড় জয়। শুক্রবার পরবর্তী ম্যাচে, অর্থাৎ শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে স্কটল্যান্ডের। আর সেই ম্যাচই নির্ধারণ হবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন, আর সেটি এখন দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয়ে স্বস্তিতে বাংলাদেশের ব্রাজিল সমর্থকরাও। নেইমারহীন সাম্বার চোখ ধাঁধানো পারফরমেন্স নতুন করে স্বপ্ন দেখাচ্ছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা শেষে উল্লাসে মাতেন সমর্থকরা। বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলাদেশে যে উন্মাদনা, তার প্রাণকেন্দ্র বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়। টিএসসি, মহসিন হলের মাঠ ও ভিসি চত্বরে বড় পর্দায় খেলা উপভোগ করেন ফুটবল ভক্তরা। শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছেন অনেকেই। খেলা শুরুর আগে কানায় কানায় পূর্ণ প্রাঙ্গণগুলো। কেউ গাছে, কেউ আবার ছাদে বসেই এনজয় করেছেন। উত্তেজনায় ঠাসা আক্রমণ পাল্টা আক্রমণে ব্রাজিলের প্রথম জয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। সেই ম্যাচে আলহামদুলিল্লাহ 3 গোল দিছে, তো ভালো লাগতেছে। ব্রাজিল মানে হচ্ছে ইতিহাস সৃষ্টি করা। নেইমার ছাড়াই ব্রাজিলের যে পারফরমেন্স, তা মেসিহীন আর্জেন্টিনা কল্পনা করতে পারে না বলেও খোঁচা দেন সাম্বা নাচিয়েরা। যারা আমাদেরকে নিয়ে ট্রল করছে আর্জেন্টিনা, আসলে আমাদেরকে ট্রল করা
করার কিছু নাই, আমরা সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করার জন্য রেডি আছি। 3টা গোল আর্জেন্টিনাকে উৎসর্গ করলাম। আমাদের এখন 7 আপ বলতে পারবে না, আমরা এখন কাউন্টার অ্যাটাকে 3-20 উপহার দিলাম আর্জেন্টিনাকে। তাদের প্রত্যাশা পরের ম্যাচেই হয়তো সেলেসাও পোস্টার বয় ফিরবেন আর দল এগিয়ে যাবে হেক্সা মিশনের পথে। 2026 বিশ্বকাপে আমাদের হেক্সা পূরণ হবে। 11 গোল হতো, 11 টাকা 5 স্টারের লোক, আমরা 4 স্টার 3 স্টারের লোক না ভাইয়া, আমরা তো সবসময় লেভেলে থাকি। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন না হলে রাউন্ড অফ 32-তে কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করতে হবে, তাই স্কটল্যান্ডের বিপক্ষে এই ধারাবাহিকতা বজায় থাকবে প্রত্যাশা হলুদিয়াদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। থামছে না পুশিন আতঙ্ক, এবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে 20 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজেপির প্রতিরোধে শূন্য রেখা থেকে ফিরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গোষ্ঠী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 23 জুন দলটির প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে সমস্ত প্রক্রিয়া শেষে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দ্রুত ফেরত পাঠাবে আমিরাত সরকার বলে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই অভ্যুত্থানের পর তীব্র জনরোষের মুখে প্রায় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে পুলিশ বাহিনী। দেশ জুড়ে থানায় হামলা, ভাঙচুর ও প্রাণহানির ঘটনায় বাহিনীর সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনী পুনর্গঠন ও আস্থার সংকট দূর করতে নানা উদ্যোগ নেওয়া হয়। কৃতিত্বপূর্ণ অবদান এবং সাহসিকতার স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার ও প্রণোদনা দিচ্ছে সরকার। শনিবার সচিবালয়ে পুরস্কার প্রদান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর পুলিশ সদস্যরা এখন পুরোপুরি সক্রিয়। নির্বাচিত সরকার আসার পরে তারা এত বেশি সক্রিয় হয়েছে, দায়িত্ব পালন করছে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করছে, সেটা লক্ষণীয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া দল। প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে তাদের যে কোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে অশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে থাকা মামলা সহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য হয়ে থাকা রাজধানীর মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধীদেরকে নির্মূল করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ নিয়ে বিএনপি ওয়াদা রাখেনি বলে অভিযোগ করেছেন জামায়াত আমির। সরকার ভুল সংশোধন করে জনগণের কাতারে না এলে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খুলনায় 11 দলের বিভাগীয় সমাবেশে এমন হুঁশিয়ারি দেন জামায়াত আমির। জুলাই সনদ বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন দাবিতে এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলে আওয়াজ জোরালো করল 11 দলীয় জোট। শনিবার দুপুরে বিভাগীয় সমাবেশের ডাক দিলেও সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে খুলনা সার্কিট হাউস মাঠে জড়ো হন নেতাকর্মীরা। জোটের নেতাদের অভিযোগ, জুলাই সনদ নিয়ে গণভোটের রায় উপেক্ষা করেই চলেছে সরকার। প্রতিষ্ঠা করা হয়েছিল, সেখানে অঙ্গীকার ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। পরিষ্কার ভাষায় বলেছিল 168 বা 170 সিট দিয়ে 11 দলীয় ঐক্যজোটের সরকার গঠনের কথা ছিল। অভিযোগ আরও এক ধাপ এগিয়ে সমাবেশে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা বলেন, জুলাই সনদ নিয়ে ওয়াদা রাখেনি বিএনপি। সরকারের ঘুম না ভাঙলে আরেকটি বিপ্লব আসন্ন বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। সীমান্তে সুরসুরি দেওয়া হচ্ছে, পশ্চিমের নামে একটা দেশ তাদের নাগরিকদেরকে অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। পুশিন সহ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আমাদের দিকে তাদের কালো হাত বাড়াক, ওইটাও আমরা চাই না। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে আজও 20 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এছাড়া কুড়িগ্রাম ও মেহেরপুরের সীমান্ত দিয়েও ব্যর্থ হয় বিএসএফ এর ঠেলে পাঠানোর চেষ্টা।
বাংলাদেশ ভারত সীমান্তে পুশ ইনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যে কোনো মূল্যে তা প্রতিহত করতে সতর্ক অবস্থানে বিজিবি। বিএসএফ এর অপচেষ্টা রুখতে বিজিবিকে সহায়তা করছেন সীমান্তের বাসিন্দারাও। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে শনিবার ভোরে ২০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক বাধায় শূন্যরেখায় ভারতের ভেতরে অবস্থান নেয় তারা। সেখানে বেশ কয়েক ঘন্টা অবস্থানের পর তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বাংলাদেশের বর্ডারকে তারা বিশৃঙ্খল করার চেষ্টা করছে। তাদের অবৈধ কাজে কখনোই প্রশ্রয় দিব না। মাতৃভূমির সাথে কোনো গাদ্দারি কিংবা বেইমানি করে কোনো দেশ আমরা সেটা হইতে দেব না। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে আছে বিএসএফ এর পুশ ইন চেষ্টার শিকার ৫ যুবক। এর মধ্যে ভারতের গয়টাপাড়ায় ২ জন এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন অবস্থান করছেন। এছাড়া শুক্রবার সকালে মেহেরপুরের বুড়িপোতা খালপাড়া সীমান্তে বিএসএফের ঠেলে দেয়া ৪ জনের হদিস মিলছে না। তারা বাংলাদেশে নাকি ভারত অভিমুখে ফিরে গেছে এ বিষয়ে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি বানচালের চেষ্টা করতে পারে ইসরায়েল। জেনেভা যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আগ্রাসন বন্ধের আহ্বান আরাকচির। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৮৭ জনকে। এদিকে বিশেষ ক্যাম্পেইনে টিকাদানের এক মাস পার হলেও নিয়ন্ত্রণে আসেনি হাম। এখনও টিকার বাইরে অনেক শিশু। ভর্তি রোগীর বেশিরভাগেরই টিকা নেননি। বাদ পড়াদের টিকা নিশ্চিতের র্যাপিড রেসপন্স টিম গঠনের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। থেমেও যেন থামছে না হামের প্রকোপ। মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্ত এখনো গড়ে হাজার। ৩ মাসেই এ সংখ্যা ছাড়িয়েছে লাখ, আর মৃত্যু 650-র বেশি। এবার হামের সঙ্গে সবচেয়ে বেশি ভুগিয়েছে শিশুদের নিউমোনিয়া। মৃত্যুর পরিসংখ্যানেও সর্বোচ্চ। নবজাতক থেকে বয়স্ক সব বয়সী মানুষই সংক্রমিত হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদেরও বেশিরভাগ ভুগছে দীর্ঘমেয়াদী নিউমোনিয়ায়। বাইরে ছিল 4 দিন, 4 দিন পরে আইসিইউতে নিলাম, 8 দিন ছিল, পরে আবার 8 দিন পরে জায়গায় বের করে দিল, ওই জায়গায় আজকে 4 দিন। টিকা দেওয়ার আগে হাম হয়েছিল, এখন টিকা দেওয়ার পরে হাম নাই, এখন শুধু নিউমোনিয়া, শ্বাসকষ্ট। হামের এমন বিরূপ আচরণে বারবারই প্রশ্ন উঠেছিল হামের ধরন নিয়ে। বিশেষজ্ঞরাও তাগিদ দিয়েছেন ভাইরাসটির জিনোম সিকোয়েন্সিং এর জন্য। এর মধ্যে ধরন সম্পর্কে নিশ্চিত হতে জিন বিশ্লেষণ করেছে সরকারের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের জাতীয় পোলিও হাম রুবেলা ল্যাবরেটরি। পরীক্ষার ফলাফলে পাওয়া যায় হামের B3 ধরন। যদিও বিশ্লেষক বলছেন এটি নতুন কোনো ধরন নয়, এর আগেও দেশে পাওয়া গেছে B3 ও D8 ধরন। বাংলাদেশে আসলে B3 এবং D8 এই দুইটা স্ট্রেনই চলমান, কিন্তু এই বছরটাতে আমরা আসলে B3-তে পেয়েছি। তবে আরও বিস্তর গবেষণা এবং ধরন নিশ্চিত হতে নমুনা পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ল্যাবরেটরিতে। বিশেষজ্ঞ জানান আগামী কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে সে রিপোর্ট। এই স্যাম্পলগুলোর কিছু অংশ রিজিওনাল যে ল্যাবরেটরি থাকে, যেমন ব্যাংককে রেফারেন্স ল্যাবরেটরি, ওখানে পাঠাতে হয় ভ্যালিডেশনের জন্য। তো সেটা আমরা পাঠিয়েছি। আশা করছি ওরা তো 2 থেকে 3 সপ্তাহ সময় নেয়। হামের ধরন যাই হোক, চিকিৎসকরা বলছেন প্রতিরোধের একমাত্র মাধ্যম টিকা। তাই অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ তাদের। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি বানচালের চেষ্টা করতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহু মনে করেন লেবানন থেকে সেনা সরিয়ে নিলে বা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান কমিয়ে দিলে তার রাজনৈতিক অবস্থান দুর্বল হতে পারে। তাই কঠোর অবস্থান বজায় রাখতে চাইছেন তিনি। এমন পরিস্থিতিতে পরবর্তী ধাপের আলোচনা শুরু করতে সুইজারল্যান্ড যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। ফিফা বিশ্বকাপের খবর। নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হিউস্টনে রাত 11টায় সুইডেনের মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস, আর রাত 2টায় জার্মানির প্রতিপক্ষ আইভরি কোস্ট। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে হোঁচট খায় ডাচরা। ড্র করে এখন টেবিলের 3 নম্বরে রোনাল্ড কোম্যানের দল। তাই এই ম্যাচ ফন ডাইকদের টিকে থাকার লড়াই। তবে প্রথম ম্যাচেই 5 গোলের বড় জয়ে সুইডেন জানান দিয়েছে তাদের হারানো সহজ হবে না। অন্যদিকে জার্মান আইভরি কোস্ট ম্যাচে স্বাভাবিকভাবেই ফেভারিট 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ইকুয়েডরের বিপক্ষে জয় ছাড়াও পুরো ম্যাচে আইভরি কোস্টের পারফরমেন্স ছিল দুর্দান্ত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
মালয়েশিয়া দিয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর শুরু কাল, দুটি সমঝোতা ছাড়াও শ্রমবাজারে নজর। কুয়ালালামপুর থেকেই যাবেন চীনে, দুটি চুক্তি সহ গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। দেশেও তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়। আশা প্রধানমন্ত্রীর, শিশুর বিকাশে কাজ করছে সরকার। পড়ালেখার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার তাগিদ। সাম্বার তালে জয় ফেরার উচ্ছ্বাস ব্রাজিলের। কুনিয়া ভিনিসিয়াস নৈপুণ্যে হাইতিকে হারালো ৩-০ গোলে। রাতে আলাদা ম্যাচে লড়বে নেদারল্যান্ডস ও জার্মানি। এই ছিল সন্ধ্যার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। স্বপ্নব, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।